শুভ সকাল বন্ধুরা। আপনারা প্রত্যেকেই জেনে গেছেন এবং নিশ্চয়ই ডাউনলোড করে নিয়েছেন পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইট থেকে ক্লার্কশিপ পরীক্ষার 4টে শিফটের কোশ্চেন। তার মধ্যে আজকে আমরা ফার্স্ট শিফটের যে প্রশ্নপত্র সেটা নিয়ে আলোচনা করব। আপনারা সবাই উত্তরও বিভিন্ন জায়গা থেকে ডাউনলোড করে নিতে পারবেন, অনেক জায়গায় খুঁজেও নিতে পারবেন। উত্তর পাওয়াটা এমন কিছু বড় ব্যাপার না। আমরা প্রশ্নপত্রের যে ইম্পর্টেন্ট অবজারভেশন সেগুলো দেওয়ার চেষ্টা করব ফার্স্ট শিফটের ক্ষেত্রে। তারপর আপনারা পুরো ভিডিওটা দেখবেন, যারা ফার্স্ট শিফট দিয়েছেন তারা, এবং যারা প্রশ্নপত্র দেখেছেন এবং দেননি বা অন্যান্য শিফট দিয়েছেন তারাও দেখবেন। দেখে যদি সহমত হন তাহলে সেটাও কমেন্ট সেকশনে জানাবেন, না হলেও আপনাদের ওপিনিয়ন গুরুত্বপূর্ণ এবং সেটা অবশ্যই জানাবেন। তার কারণ আপনারা পরীক্ষাটা দিয়েছেন এবং পরীক্ষার সাথে সংযুক্ত অবস্থায় থেকে। আমি পরীক্ষা শেষ হওয়ার 5 দিন পরে বাড়িতে বসে প্রশ্নপত্র দেখে আলোচনা করছি, সেক্ষেত্রে আমার কাছে ব্যাপারটা একদম অন্যরকম হতেই পারে। আপনাদের কাছে কি মনে হচ্ছে সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ আপনারা পরীক্ষার্থী। দেখুন, ইংরেজিতে যে জায়গা থেকে ফার্স্ট শিফটে কোশ্চেন এসছে সেটা হচ্ছে প্রিপোজিশন, সিনোনিম, অ্যান্টোনিম, পার্টস অফ স্পিচ, ভার্ব ফর্ম দিয়ে শূন্যস্থান পূরণ, রেসপন্স, এবং সেক্ষেত্রে ভার্বের ব্যবহার কি হবে সেটা। কালেকটিভ নাউন থেকে প্রশ্ন এসছে, জেন্ডার থেকে প্রশ্ন এসছে, ইডিয়াম থেকে প্রশ্ন এসছে, ভয়েস চেঞ্জ থেকে প্রশ্ন এসছে, অ্যান্টোনিম থেকে প্রশ্ন এসছে, সেন্টেন্সের টাইপ অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্স না কম্পাউন্ড সেন্টেন্স এটা জিজ্ঞাসা করা হয়েছে। ফ্রেজাল ভার্ব থেকে কোশ্চেন এসছে, সেন্টেন্সের ট্রান্সফরমেশন অর্থাৎ অ্যাফার্মেটিভ একটা রূপান্তরণ করতে বলা হয়েছে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন করতে বলা হয়েছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস জিজ্ঞেস করা হয়েছে, সেটা ভার্ব ফর্ম হতে পারে, প্রিপোজিশন হতে পারে, এগুলো দিয়ে। তারপরে মোরাল জিজ্ঞেস করা হয়েছে, পার্টস অফ স্পিচের যে চেঞ্জ কি কি হবে সেটা, যেমন গ্লোরি, এটার একটা চেঞ্জ জিজ্ঞেস করা হয়েছে, অ্যালিটারেশন, মেটাফোর, সিমিলি, এগুলো থেকে প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে, পার্সোনিফিকেশন অর্থাৎ লিটারি টার্মসের যে কোশ্চেন, ফিগার অফ স্পিচ, এইগুলো হচ্ছে ইংরেজি প্রশ্নপত্র। অঙ্কে কি কি জিজ্ঞেস করা হয়েছে, টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে কোশ্চেন এসছে, ট্রেন অ্যান্ড স্পিড থেকে এসছে, ডিভিজিবিলিটি, রিমাইন্ডার, ক্লকের অঙ্ক দেওয়া হয়েছে, সিম্পল ইন্টারেস্ট দেওয়া হয়েছে, টাইম অ্যান্ড স্পিড দেওয়া হয়েছে, অংশ বা পার্ট যেগুলো বিভিন্ন লোকের মধ্যে ডিস্ট্রিবিউট করা হচ্ছে সেখানে অ্যাবসেন্ট প্রেজেন্ট, একটা শ্রেণীতে এতজন অনুপস্থিত আছে এরাও অঙ্ক দেওয়া হয়েছে, লসাউ গসাউ, এলসিএম এসসিএফ এর অঙ্ক দেওয়া হয়েছে, পার্সেন্টেজ নাম্বার সিস্টেম থেকে এসছে, সাম অফ মানি যেটা সেটা অনেকের মধ্যে ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়েছে সেরকম প্রশ্ন, বোট অ্যান্ড স্ট্রিমের অঙ্ক এসছে, নিউমেরিক্যাল কিছু প্রবলেমস দেওয়া হয়েছে, মিক্সচার অ্যালিগেশনের প্রবলেম দিয়েছে, প্রফিট লসের অঙ্ক দিয়েছে, ক্যালেন্ডার থেকে অঙ্ক দিয়েছে, পার্টনারশিপ থেকে দিয়েছে, অ্যাভারেজ, সিস্টার্ন এবং বাকেট থেকে অঙ্ক দিয়েছে, প্রাইম নাম্বার থেকে দিয়েছে, ডিসকাউন্ট থেকে দিয়েছে, ওয়ার্ক অ্যান্ড টাইমের অঙ্ক দিয়েছে, পারফেক্ট স্কোয়ার, সিম্পল ক্যালকুলেশন। এবারে আসি জিএস এর পার্ট। জিএস এর পার্টে অনেক কটা জায়গা থেকে কোশ্চেন এসছে। প্রথমে যেটা আসবে সেটা হচ্ছে স্ট্যাটিক জিকে। স্ট্যাটিক জিকের কোশ্চেন এসছে কারেন্সি থেকে, ক্যাপিটাল থেকে, ফিফার ফাউন্ডেশন জিজ্ঞেস করা হয়েছে, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট দিয়ে জিজ্ঞেস করা হয়েছে তার একজন এক্সপোনেন্টকে, বুক অ্যান্ড অথার, এটা দয়ানন্দ সরস্বতীর প্রশ্ন ছিল, এটাকে ইতিহাসের মধ্যেও নিয়ে যাওয়া যায়। ন্যাশনাল পার্কের একটা কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছে, এটাকে অনেকে ভূগোলের মধ্যে নিতে পারে। স্পোর্টস অ্যান্ড কাপ জিজ্ঞেস করা হয়েছে, মোহিনীনাট্যম দেখলাম, ড্যান্স ফর্ম থেকে কোশ্চেন এসছে। তারপরে নিউমিসম্যাটিক্স, এই যে স্টাডি, এই বিষয়টা জিজ্ঞেস করা হয়েছে, জামিনী রায়ের ওপর প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে, রেনেসার্টের ফাউন্ডার থেকে কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছে, ওয়ার্ল্ড জিওগ্রাফির ওপর স্মলেস্ট কান্ট্রি থেকে কোশ্চেন এসছে, বায়োস্ফিয়ার রিজার্ভের ওপর কোশ্চেন এসছে। কারেন্ট অ্যাফেয়ার্স আমরা যদি দেখি তাহলে যেটা দেখবো সেটা হচ্ছে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে, সেটা অপারেশন সর্বশক্তি, নার্সিং কমিশন বিল, যোগ্যশ্রী প্রকল্প, লাইভস্টক মেডিসিন থেকে কোশ্চেন এসছে, 2024 ভারতরত্ন থেকে প্রশ্ন এসছে, ইন্ডিয়ান শাটলার তিনি কোন কাপ পেয়েছেন এরকম একটা প্রশ্ন জিজ্ঞেস করা হয় টুর্নামেন্টের, আর আইসিসি টি20 ওয়ার্ল্ড কাপ তার উদ্যোক্তা কারা, এরকম একটা কোশ্চেন জিজ্ঞাসা করা হয়েছে। এরপরে যে কোশ্চেনটা জিজ্ঞেস করা হয়েছে সেটা হচ্ছে ইতিহাস। ইতিহাসের ওপর নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন এসছে, মার্কেট কন্ট্রোল মিডিয়াভাল ইন্ডিয়াতে কোন রাজার সাথে যুক্ত, উইমেন কংগ্রেসের প্রেসিডেন্ট সম্পর্কে প্রশ্ন এসছে। পলিটি থেকে পঞ্চায়েতি রাজের কোশ্চেন এসছে, অ্যামেন্ডমেন্টের কোশ্চেন এসছে, সেটাও পঞ্চায়েতি রাজের সাথে যুক্ত। জিএসটি তার শীর্ষে কে বসে থাকেন এটা জিজ্ঞেস করা হয়েছে, ফান্ডামেন্টাল ডিউটি থেকে প্রশ্ন এসছে। ইকোনমি থেকে কোশ্চেন এসছে, বিয়ার মার্কেট গিগ ইকোনমি। সায়েন্সের কোশ্চেন এসছে, সানলাইট পৃথিবীতে পৌঁছতে কতক্ষণ সময় লাগে, এটা যদি আমরা ফিজিক্সের কোশ্চেন ধরি, আর এটা ম্যাক্রোনিউট্রিয়েন্ট, এটা যদি আমরা বায়োলজির কোশ্চেন ধরি। জিওগ্রাফিতে কোশ্চেন এসছে, হাইয়েস্ট পিক আন্দামান, তারপরে মায়ানমারের সাথে বর্ডার, তারপরে বিভিন্ন ধরনের লেক সেগুলো কোন রাজ্যে অবস্থিত, অরিওগ্রাফিক রেনফল থেকে কোশ্চেন এসছে, গ্লেসিয়ার এবং স্টেট থেকে কোশ্চেন এসছে। ঠিক আছে, আর একটা কোশ্চেন জিজ্ঞাসা করা হয়েছে সেটা হচ্ছে ওয়ান ইভেন্ট ব্রিংস অ্যানাদার, অর্থাৎ একটা ঘটনা সেটার পরে একটা ঘটনা ঘটছে, অর্থাৎ জানে একটা ঘটনা আরেকটাকে টেনে আনছে, একটার সাথে একটা কোনো কার্যকারণ সূত্র রয়েছে বা দ্বারা কোনো সম্পর্কে যুক্ত। এই যে প্রশ্নটা, এটাকে যে মানে জেনারেল স্টাডিজের কোন ক্যাটাগরিতে ফেলা হয় আমি বুঝতে পারিনি, কিন্তু এরকম একটা কোশ্চেন এসছে। এই হচ্ছে ওভারঅল পুরো প্রশ্নপত্র।
এবার প্রশ্নপত্র কিরকম হয়েছে, এই অবজারভেশনগুলো কি পাওয়া যেতে পারে। নাম্বার ওয়ান অবজারভেশন যেটা বলা উচিত জেনারেল স্টাডিজের ক্ষেত্রে প্রথমেই, সেটা হচ্ছে যে মানে এই ক্লার্কশিপের ক্ষেত্রে একটা জিনিস আগে দেখা যেত, সেটা হচ্ছে যে ইকোনমি থেকে কোশ্চেন আসে না। মিসলেনিয়াসের ক্ষেত্রেও আগে দেখা যেত ইকোনমির ওপর জোর দেওয়া হয় না, কিন্তু এবছর আমরা দেখেছি যে মিসলেনিয়াস পরীক্ষাতে ইকোনমি থেকে প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে। একই রকম ভাবে ক্লার্কশিপেও দেখলাম যে বিআর মার্কেট এবং গিগ ইকোনমি দুটো জায়গাতে, গিগ ইকোনমিটা আমাদের খুবই বেশি পরিচিত, বিআর মার্কেটটাও আমাদের পরিচিত, নিশ্চয়ই ডাব্লিউবিসিএস আমরা যারা পড়ি তারা এগুলো সম্পর্কে জানি। এই দুটো থেকে কিন্তু কোশ্চেন, এটা একটা ইম্পর্টেন্ট অবজারভেশন যে ক্লার্কশিপেও কিন্তু ইকোনমির এই ধরনের স্ট্যান্ডার্ড প্রশ্ন আসছে। এটা হচ্ছে নাম্বার ওয়ান। নাম্বার টু আমি যেটা বলবো সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্ষেত্রে। কারেন্ট অ্যাফেয়ার্সে আগে একটা ব্যাপার থাকতো, সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স মানে অনেক পুরনো পুরনো কারেন্ট অ্যাফেয়ার্স চলে আসছে, হ্যাঁ। এবারে কিন্তু সেটা হয়নি। কারেন্ট অ্যাফেয়ার্সের যে একটা চিন্তা থাকে যে কত পিছিয়ে পড়তে হবে, সেই চিন্তাটা মুক্ত হওয়া গেছে এবং একদম সাম্প্রতিক কালের যে কারেন্ট অ্যাফেয়ার্স সেগুলোই এসছে। আর এখানে মোটামুটি আর যা প্রশ্ন এসছে তাদের স্ট্যাটিক জিকের ওপর তো সবচেয়ে জোর দেওয়া হয়, এটা খুব স্বাভাবিক। কিন্তু মোটামুটি যে প্রশ্নগুলো এসছে, আমার যেটা ধারণা, কারণ আপনারা স্ট্যাটিক জিকে আমার থেকে অনেক ভালো জানেন এবং অনেক পড়াশোনা করেছেন, যে স্ট্যাটিক জিকে বা কারেন্ট অ্যাফেয়ার্স এই জিএস এর যে টোটাল পার্ট, সেটাতে আমার মনে হয় না যে মানে ভয়ঙ্কর কঠিন এরকম কিছু না। এগুলো আশা করি পড়লে ভালোভাবে উত্তর করে আসতে পারা যাবে। দু নম্বর যেটা বলার সেটা হচ্ছে অঙ্কের জায়গাটা। অঙ্কের জায়গা যেটা বলার সেটা হচ্ছে অঙ্কগুলো আমি দেখলাম বেশ কিছু অঙ্ক আছে যেগুলো মানে ওই অল্প সময়ের মধ্যে করে ফেলাটা অসুবিধা। যারা ব্যাংকিং বা সিজিএল লেভেলের প্রিপারেশন নেয় তাদের ক্ষেত্রে হয়তো কোনো সমস্যা না, কিন্তু যারা মেইনলি ক্লার্কশিপকে ফোকাস করে গেছেন বা ক্লার্কশিপের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখে গেছে, তাদের রেসপেক্টে কিন্তু অঙ্কের যে লেন্থ সেটা অনেকটা বড় হয়ে গেছে। ফলে অঙ্ক করতে অনেকটা সময় লাগবে, ক্যালকুলেটিভ বলে মনে হবে। এবং ডব্লিউবিসিএস এর ক্ষেত্রে যেটা হয়, মেইনসের যে ধরনের অঙ্ক আছে যেগুলোতে অনেকটা বড় ক্যালকুলেশন থাকে, সেই রকম মনে হয়। ফলে অনেকের ক্ষেত্রে অঙ্কটাকে বেশ কঠিন বলে মনে হতে পারে, কারণ এটা অনেকটা টাইম কনজিউম করছে, অনেকটা সময় নিচ্ছে। তিন নম্বর যেটাতে আসি এবং যেটা সব থেকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ইংরেজিতে। ইংরেজিতে যে পরিবর্তনটা হয়েছে সেটা হচ্ছে প্যারাডাইম শিফট বলা যেতে পারে সেই প্রশ্নপত্রের পরিবর্তনটাকে। যেমন ধরুন মিয়ের পার্টস অফ স্পিচ আমরা অনেকেই জানি, কিন্তু লাইকের পার্টস অফ স্পিচটা পরীক্ষার হলের মধ্যে আমাদের কিন্তু অনেকের মনের মধ্যে নাই আসতে পারে যে কি হবে। বা এই যে মানে অক্সিলিয়ারি ভার্ব যে মানে বসাবো না, মানে ডু এবং অ্যাম কোনটা আমি বসাবো, বা ডু যদি আমি বসাই তাহলে সেটাকে প্রিপোজিশনের আগে, প্রোনাউনের আগে বসাবো না পরে বসাবো, এই যে কারেক্ট রেসপন্স সেটা কোনটা হবে, সেটা নিয়ে কিন্তু পরীক্ষার হলের মধ্যে অনেক পরীক্ষার্থীর গন্ডগোল লেগে যাবে। ফেমিনিন জেন্ডার জিজ্ঞাসা করা, আমি যখন 2011 WBCS দিই তখন আমাদের এসেছিল অ্যাডমিনিস্ট্রেটর, তার ফেমিনিন জেন্ডার জিজ্ঞেস করা হয়েছিল। এরকম ফেমিনিন জেন্ডার আমরা অনেক কিছু করি, কিন্তু এই যে জেন্ডার চেঞ্জ সেটা আমাদের এতটা পড়াশোনার মধ্যে থাকে না। কিন্তু এই যে একটা জেন্ডার চেঞ্জ দিয়ে দেওয়া হয়েছে, এটা কিন্তু অনেকের ক্ষেত্রে অসুবিধাজনক হতে পারে। এরপরে যেটা সেটা হচ্ছে সেন্টেন্সের ধরন। একটা কম্পাউন্ড সেন্টেন্স হবে, তাতে কি কি বৈশিষ্ট্য থাকা উচিত, বা একটা কমপ্লেক্স সেন্টেন্স হবে, সেটা কম্পাউন্ডের থেকে কোথায় আলাদা, তাতে কি বৈশিষ্ট্য থাকবে, ঠিক আছে। এই যে জায়গাগুলো নির্ধারণ করা সেটা কিন্তু অনেকটা সমস্যা। 5 নম্বর যেটা সেটা হচ্ছে ফ্রেজাল ভার্বে অত্যন্ত জোর দেওয়া হয়েছে এই প্রশ্নপত্রে। ইংরেজিতে আমি যেটা দেখলাম সেটা হচ্ছে ফ্রেজাল ভার্ব, এবং তারপরেও যেটা বলা যেতে পারে সেটা হচ্ছে যে ভয়েস চেঞ্জও একাধিক এসছে, ফ্রেজাল ভার্বের জোর খুব বেশি। মোডাল ইউজ করতে দেওয়া হয়েছে, এটা একটা খুব তাৎপর্যপূর্ণ ব্যাপার যে মোডাল ব্যবহার, যেটা ডাব্লিউবিসিএসও আমরা দেখেছিলাম যে মোডালকে ব্যবহার করতে দেওয়া হয়েছে ইংরেজির মধ্যে। সবচেয়ে সেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ফিগার অফ স্পিচ, এটা একটা লিটারারি ব্যাপার যেটা আমাদের অনেকের ক্ষেত্রেই মানে খুব অসুবিধা তৈরি করতে পারে। মানে প্রশ্নপত্রটা হয়তো কঠিন না, আমরা একটু পড়লে বুঝতে পারবো, কারণ দেখবে ওখানে দুটো অ্যাজ আছে, ফলে সিমিলির একটা ব্যবহার আছে। আর একটা যেটা সেটা হচ্ছে টি আছে অনেকগুলো, ফলে অ্যালিটারেশন হবে, এগুলো বোঝা যাচ্ছে। কিন্তু এই যে একটা ফিগার অফ স্পিচ প্রশ্নে তুলে দেওয়া, বহু পরীক্ষার্থী দেখেই অবাক হয়ে যাবে, কারণ আমরা অনেকে এগুলোর নামই শুনিনি, ঠিক আছে, আমাদের অসুবিধা হবে। আর একটা জিনিস যেটা সেটা হচ্ছে সেন্টেন্সের যে ট্রান্সফরমেশন, অর্থাৎ সেন্টেন্স যে একটা নেতিবাচক থেকে ইতিবাচকে নিয়ে যা, অ্যাফার্মেটিভে নিয়ে যা, এই জায়গাটাতে কিন্তু এই যে কোশ্চেনটা আমি দেখলাম, এটা নিয়ে আমার ব্যক্তিগতভাবে একটু কথা বলার আছে, আপনারা বলবেন আমার সাথে সহমত বা অসহমত। আমরা যখন ছোটবেলাতে ক্লাস 9-10-এ মানে বাক্য পরিবর্তন করতাম, সেটা বাংলা এবং ইংরেজি আমাদের কিন্তু দুক্ষেত্রেই বাংলা বাক্য পরিবর্তন থাকতো, ঠিক আছে। সেটা আমরা পিকেতে সরকারের বই পড়তাম, বা ধরুন বাংলায় বামনদেব চক্রবর্তীর বই পড়তাম, সব জায়গাতেই যেটা হতো সেটা হচ্ছে বলা হতো বাক্য পরিবর্তনের ক্ষেত্রে বাক্যের মূল অর্থ যেটা সেটা অপরিবর্তিত রাখতে হবে। যেমন আমি যদি বলি যে এই বাক্যটা অসম্পূর্ণ,
আর এই বাক্যটা সম্পূর্ণ নয়। তাহলে একটা হচ্ছে ঋণাত্মক বাক্য যেটাতে নয় ব্যবহার করা হয়েছে, আর একটা বাক্য অসম্পূর্ণ সেটাতে কিন্তু দেখুন কোনো নয় বা না এরকম কিছু নেই, ফলে সেটা কিন্তু মানে ঋণাত্মক বলা যাবে না। কিন্তু এখানে আমি যেটা দেখলাম যে একটা বাক্যকে অ্যাফার্মেটিভ করতে বলেছে, সেই অ্যাফার্মেটিভ করার ক্ষেত্রে বাক্যের যে অর্থ সেটা পুরোটা পাল্টে যাচ্ছে, ঠিক আছে? মানে যে অপশনগুলো আছে সেটা দেখলেই বোঝা যাবে যে এটা ইনকমপ্লিট থেকে কমপ্লিটে চলে যাওয়া, অর্থাৎ একটা, কিন্তু আমি যতদূর জানি, হ্যাঁ, সেটা হচ্ছে যে একটা সেন্টেন্সের যখন পরিবর্তন হয়, একটা সেন্টেন্সের যখন ট্রান্সফরমেশন হয়, তখন কিন্তু বাক্যের যে মূল অর্থ সেটা পরিবর্তিত হতে পারে না, সেটা অপরিবর্তিত হয়। কিন্তু এখানে যে অপশন গুলো রয়েছে সেখানে কিন্তু বাক্যের অর্থ রূপান্তরণ হচ্ছে। এই ব্যাপারটা আমার কাছে একটু মানে অবাক লাগলো দেখে। যাই হোক, আমার যদি ভুল হয় আপনারা অনেক ভালোভাবে পড়াশোনা করেন ধরিয়ে দেবেন, এই সেন্টেন্স ট্রান্সফরমেশনের ক্ষেত্রে অসুবিধা হতে পারে। ফলে যেটা যেটা বলার তাৎপর্যপূর্ণ সেটা হচ্ছে সাম আপ করে দিলে, যে অঙ্কের কোশ্চেন লেন্দি, টাইম কনজিউমিং, বিশেষত যারা মানে পিএসসি ক্লার্কশিপকে টার্গেট করে বা প্রিভিয়াস ইয়ার দেখে গেছেন তাদের রেসপেক্টে, যারা এসএসসি, ডাব্লিউবিসিএস মেন বা ব্যাংকিং লেভেলের প্রিপারেশন নেন তাদের অসুবিধা খুব একটা হয় বলে আমার মনে হয় না। দুই, জিকের কোশ্চেন যেগুলো এসছে সেগুলো মডারেট, সেগুলো করতে পারা যাবে, কিন্তু প্রশ্নপত্রের মধ্যে লেভেলটাকে অনেকটা উঁচুর দিকে তুলে দিয়েছে, সেটা হচ্ছে ইংরেজির প্রশ্নপত্র। ইংরেজিতে আমি যে পয়েন্টগুলো হাইলাইট করলাম, এই ধরনের প্রশ্নপত্র সাধারণত ক্লার্কশিপে বিগত বছরে যদি আপনি প্রশ্ন দেখেন তাহলে বুঝতে পারা যাবে যে এগুলো আসে না। ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রেও পিএসসি দীর্ঘদিন থেকে, বিশেষ করে 2013-14 সালের পর থেকে এই পরিবর্তনটা আস্তে আস্তে করছে। আমি যে কারণে সবসময় বলি, এবং মানে কালী পুজোর সময় আমি বলেছিলাম একটা ভিডিও করে ইংরেজির প্রিপারেশনের ক্ষেত্রে, যে গ্রামারের ওপর জোর দিয়ে, যে কারণে আমি আমার অনলাইন ব্যাচে গ্রামারের বিস্তারিত স্টাডি মেটেরিয়াল পিকে দে সরকার, পিকে মুখার্জি এগুলো থেকে লিখিয়ে দিয়েছি। কারণ গ্রামারের ওপর জোর দেওয়াটা খুব গুরুত্বপূর্ণ। এখন কিন্তু শুধুমাত্র ভোকাবুলারি দিয়ে চলবে না। যেমন ধরুন আপনাকে একটা ভার্বের ক্ষেত্রে, সেক্ষেত্রে মানে কি ব্যবহার করতে হবে, একটা একটা ভার্ব ফর্মে যদি একটা পাস্ট টেন্সে থাকে কোনো একটা বাক্যের অক্সিলিয়ারি ফর্ম, তাহলে তার পরে বাক্যের ভার্ব ফর্মটা কিরকম ভাবে রূপ চেঞ্জ হবে, সেই যে জিনিসগুলো বোঝা, এইগুলো কিন্তু মানে ভীষণ তাৎপর্যপূর্ণ। সেগুলো গ্রামার না জানলে ভালো করে হয় না, সেই জন্য গ্রামার জানাটা এখনকার দিনে খুব তাৎপর্যপূর্ণ। এই যে ইংরেজির পরিবর্তনটা এতটা হায়ার স্ট্যান্ডার্ডের হয়ে গেছে, যে কারণে এই যে ফার্স্ট শিফটের প্রশ্নপত্র সেটাকে কিন্তু সহজ বলা যাবে না, কোনো অবস্থাতেই না। আমি মডারেট বলতাম যদি ইংরেজির পার্টটা না থাকতো, কিন্তু যেহেতু ইংরেজির পার্ট যেভাবে এসছে তাতে আমি বলবো যে এটা মডারেট টু টাফ লেভেলের দিকের কোশ্চেনের ক্ষেত্রেই গেছে। এটাই হচ্ছে আমার ফার্স্ট শিফট সম্পর্ক ওপিনিয়ন। এটা যাতে আপনারা সহমত হতে পারেন, অসহমত হতে পারেন, আপনারা আপনাদের মতামত কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। এবং আমি একবারে তো সম্ভব না, কারণ পুরোটা ডিটেলড অ্যানালিসিস করতে সময় লাগছে। আমি সেকেন্ড শিফট, থার্ড শিফট এবং ফোর্থ শিফট চেষ্টা করবো আস্তে আস্তে আমার ইউটিউব চ্যানেলে করে দেওয়ার। তার জন্য আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই বেল আইকন প্রেস করে দেবেন, যাতে পরবর্তী আপডেটগুলো জানতে পারেন। আর ডাব্লিউবিসিএস পরীক্ষার জন্য 24টা ফুল লেন্থ 200 নম্বরের মক টেস্ট এবং 24টা বিষয়ভিত্তিক প্রিলিমসের মক টেস্ট যদি নিতে চান, তাহলে দেখুন আমি আমার চ্যানেলে 21 তারিখে যে আপডেটটা দিয়েছি সেখানে দুটো ভিডিও লিঙ্ক দিয়ে দিয়েছি, সেগুলো খুব মনোযোগ দিয়ে দেখবেন এবং দেখার পর যদি মনে করেন যে মক টেস্টগুলো নেবেন, তাহলে অবশ্যই আমার সাথে ডেসক্রিপশন বক্সে দেওয়া যে ইমেল আইডি রয়েছে সেটার মাধ্যমে যোগাযোগ করুন। আর পরবর্তী সমস্ত রকম ক্লার্কশিপের যে প্রশ্নপত্র রয়েছে আপনারা উত্তর সবাই পেয়ে যাবেন, কিন্তু এই যে পরিবর্তন, যেটা থেকে আমরা শিখতে পারবো যে এই চেঞ্জগুলো আসছে পরীক্ষার প্রশ্নপত্রে, যেটার জন্য আমরা মানে শুধুমাত্র যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করে গেলে এখন আর পিএসসির পরীক্ষা দেওয়া যাবে না, আমাদেরকে আরও যে গভীরে ঢুকে পড়তে হবে এবং সেই পরিবর্তনগুলো কোন কোন জায়গায় হচ্ছে সেটা জেনে নেওয়ার জন্য যদি ভিডিওগুলো দেখতে চান, আমি সেগুলো পরবর্তী শিফটে আলোচনা করবো আলাদা করে। তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করে দিন এবং অবশ্যই ভিডিওটা লাইক করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন।